রংপুর সরকারি সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, তোমাদেরকে অভিনন্দন, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসান মাহমুদ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নগদান চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে এই নগদান চ্যাপ্টারের পর তিনটি ক্লাস শেষ হয়ে গেছে। আজকে চতুর্থ ক্লাস। সেই তিনটি ক্লাসের মধ্যে একটি ক্লাসে নগদান সংক্রান্ত আলোচনা করা হয়েছিল, দ্বিতীয় ক্লাসে একঘরা নগদান বই সংক্রান্ত আলোচনা করা হয়েছিল, প্রথম ক্লাসে নগদান বই এবং তার শ্রেণীবিভাগ, দ্বিতীয় ক্লাসে নগদান একঘরা নগদান বই একটি প্র্যাকটিক্যাল ক্লাস আলোচনা করা হয়েছিল এবং তৃতীয় ক্লাসে দুঘরা নগদান বই নিয়ে আলোচনা করেছি। আজকে চতুর্থ ক্লাস। আজকেও আমি দুঘরা নগদান বই নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুঘরা নগদান বইয়ের একটি সমস্যা তুলে ধরব আর এটা কীভাবে সমাধান করা যায় সেটাই আমরা চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা বোর্ডের দিকে তাকাই। বোর্ডে আমি একটি ছোট্ট সমস্যা দিয়েছি। এটা সমস্যা, এই বাম সাইডে সমস্যা আছে। সমস্যায় লেখা আছে, জনাব শাহরিয়ার কবির যমুনা ট্রেডার্স নামে একটি ব্যবসায় 2016 সালের সেপ্টেম্বর তারিখে আরম্ভ করেন। উক্ত মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পূর্ণ হয়েছিল। শাহরিয়ার কবির সেপ্টেম্বর মাসে একটা ব্যবসা শুরু করেন, আর সেপ্টেম্বর মাসে সারা মাস ধরে তিনি যে ব্যবসায়িক লেনদেনগুলো করেছিলেন সেই লেনদেনগুলো এখানে তুলে ধরা হয়েছে। 2016 সাল সেপ্টেম্বর 1 তারিখে বলা হচ্ছে নগদ 40,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এটা একটা ঘটনা বা এটা একটা লেনদেন দেওয়া আছে। 3 তারিখে লেনদেনটা হচ্ছে এরকম, স্বজনের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা এবং দাগ কাটা চেকে বিক্রয় 8,000 টাকা। 8 তারিখে লেখা আছে, নগদ ও চেক ব্যাংকে জমা দেওয়া হলো যথাক্রমে 5,000 এবং 8,000 টাকা। 10 তারিখে বলা হচ্ছে, নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করে সরাসরি অর্ধাংশ ব্যাংকে জমা, মানে পণ্য বিক্রি করছে 10,000 টাকা, 20,000 টাকা অর্ধেক ব্যাংকে জমা দিয়েছ। 16 তারিখে বলা হচ্ছে, রমেশের নিকট হতে 20,000 টাকা চেক পেয়ে হারাধনকে প্রদান করা হলো। 21 তারিখে দাগ কাটা চেকের মাধ্যমে শেয়ার ক্রয় 5,000 টাকা। 28 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা এবং ধার্যকৃত চার্জ 200 টাকা। 29 তারিখ ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে ব্যাংক হতে উত্তোলন করা হলো। ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে বাকি টাকা উত্তোলন করা হলো। উত্তোলন করার কি ব্যাংকে জমা দেওয়া, ক্যাশ বাক্সে কিছু টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দেওয়া হলো। এটা সেন্টেন্সটা এরকম। কয়ে বলা হলো, তোমাদের কাছে রিকোয়ারমেন্ট অর্থাৎ চাওয়া হচ্ছে যা করণীয়, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করো। খ 10, 16, 21, 28 তারিখের জাবেদা দাখিলা দেখাও। ব্যাখ্যার প্রয়োজন নেই, এখানে লেখা আছে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তাহলে এখানে একটি সমস্যা দেওয়া আছে আর 3টি সমস্যার মধ্যে থেকে 3টি সমাধান চাওয়া হচ্ছে। 3টি সমাধানের মধ্যে প্রথম সমাধানটা কি চাওয়া হচ্ছে, যে প্রথম সমস্যা হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করো। তোমার এই সমস্যা থেকে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কয়ে সমাধান টানার চেষ্টা করছি, এই দিকটা হলো সমাধানের দিক, এটা হলো সমাধান। এই দিকে চেষ্টা করছি 1 নম্বর ক কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয়। তো একটা ছক এঁকেছি, কন্ট্রা এন্ট্রি ছক আকার মধ্যে এখানে লেখা আছে তারিখের ঘর, হিসাবের বিবরণ, টাকা। এখন কন্ট্রা এন্ট্রি কি জিনিস সেটা জানতে হবে। কন্ট্রা অর্থ হচ্ছে, কন্ট্রার একটি সমার্থক শব্দ হচ্ছে বিপরীত দাখিলা। অর্থাৎ যখন ক্যাশের টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তখন ক্যাশে যে পরিমাণ টাকা কমে যায় ঠিক সম পরিমাণ টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়ে যায়। এই ক্ষেত্রে নগদান বইয়ের উভয় দিকে
অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে এর একটি পোস্টিং বা এন্ট্রি পোস্ট করতে হয়, তাই এটাকে বলা হয় বিপরীত দাখিলা। বিপরীতের অর্থ হচ্ছে বিপরীত, অর্থাৎ ক্যাশের টাকা কমে গেলে ব্যাংকে বৃদ্ধি পায়, কিংবা ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংকে টাকা কমে গেলে ক্যাশে বৃদ্ধি পায়। এই বিপরীত ঘটনা ঘটে বলেই এটিকে বলা হয় বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। তো এরকম কন্ট্রা এন্ট্রি এখান থেকে তোমাকে কোনটা কোনটা কন্ট্রা এন্ট্রি তা নির্ণয় করতে বলা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো কন্ট্রা এন্ট্রি আছে, দুটো কন্ট্রা এন্ট্রি আছে। একটি 8 তারিখে বলা হচ্ছে নগদ ও চেক ব্যাংকে জমা দেওয়া হলো। নগদ আর চেক যখন ব্যাংকে জমা দিবা তাহলে ক্যাশের টাকা কমে যাবে, ব্যাংকে জমা দেওয়া হবে, সেটা একটা। তাহলে 10 তারিখ 2016, এটা হলো সেপ্টেম্বর মাসের 8 তারিখ, নগদ ও চেক ব্যাংকে জমা দেয়া হলো। এটা হলো কন্ট্রাক্ট। টাকার পরিমাণ 5,000 এবং 8,000, 8 5 তাহলে একত্রে 13,000 টাকা আমরা সেদিন ব্যাংকে জমা দিয়েছি। এটার ফলে কি হলো, ক্যাশে থেকে 13,000 টাকা কমে গেছে, ক্যাশ কমে গেছে 13,000 টাকা, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে 13,000 টাকা। এই বিপরীত ঘটনা ঘটছে, একদিকে ক্যাশ কমছে আর একদিকে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তাই এটা বিপরীত দেখিলা বা কন্ট্রাক্ট। আর একটি আছে, এখানে দেখা যাচ্ছে যে 29 তারিখের একটি এন্ট্রি আছে যে ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে বাকি টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দাও, বা বাকি টাকা ব্যাংকে জমা দাও। সেন্টেন্সটা এরকম হবে, ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেব। ঘটনাটা 29 তারিখে, তো মাসের শেষের দিন দেখা যাচ্ছে, শেষে সেপ্টেম্বর মাসের 31 তারিখ, 30 ডেজ সেপ্টেম্বর, 30 তারিখে সেপ্টেম্বর মাস শেষ হয়, কিন্তু 29 তারিখেই সেপ্টেম্বর মাসের কার্যক্রম শেষ হচ্ছে। তাই সেই দিন বলছে যে 15,000 টাকা ক্যাশে রাখো আর বাকি টাকা ব্যাংকে জমা দেবো। তো ক্যাশে 15,000 টাকা রাখতে গেলে সেই শেষ দিনে কত টাকা আমার ব্যাংক ক্যাশ বাক্সে আছে তা প্রকৃত না জেনে আমি সেই কন্ট্রা এন্ট্রিটার পরিমাণ নির্ণয় করতে পারছি না। সেজন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কয় তারিখে? এই সেপ্টেম্বর মাসের 29 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটি নগদান বই তৈরি করার পর আমরা দেখতে পারবো যে সেই দিন কত টাকা হাতে ছিল, তার মধ্যে 15,000 টাকা ক্যাশে রাখি, বাকি কত টাকা ব্যাংকে জমা দিয়েছি। যেটা ব্যাংকে জমা দিয়েছি সেটাই কন্ট্রা এন্ট্রি, কিন্তু প্রকৃতভাবে নগদান বই না করে সেই তথ্যটা বের করা সম্ভব নয়। তাই আমরা অর্ধেক করে রাখলাম, বাকি অর্থাৎ নগদান, অর্থাৎ 3 নম্বর উপযুক্ত একটি নগদান বই তৈরি করবো। তৃতীয় অর্থাৎ বইয়ের কাজ করার সময় ওই উত্তরটা আমরা খুঁজে পাবো। আপাতত এটার আংশিক রাখা হলো, বাকি কাজটা বইয়ের পরে কাজ করা হবে। এখন আমরা আসি খতে। ক্ষয়ে বলা হচ্ছে 10, 16, 21, 28 তারিখের জাবেদা দাখিলা। দেখো জাবেদা তো তোমরা ইতিমধ্যে শিখেই গেছো, সকলে খুব ভালো জাবেদা জানো আশা রাখি। তো আমার সাথে তোমরা অবশ্যই জাবেদা করতে পারবে। প্রথম জাবেদা হচ্ছে 10 তারিখে, প্রথম জাবেদা হচ্ছে 10 তারিখে বলা হচ্ছে নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করে সরাসরি অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 20,000 টাকার পণ্য বিক্রি করেছো আর অর্ধেক ব্যাংকে জমা দিয়েছো। তাহলে তুমি বিক্রি করেছো কত? 20,000 টাকা। বিক্রয় কি? আয়। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয়টা ক্রেডিট হবে। আচ্ছা, করে কত টাকা ব্যাংকে জমা দিয়েছো? অর্ধেক ব্যাংকে জমা দিয়েছো। তাহলে ব্যাংকে অর্ধেক টাকা বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, আর বাকি 10,000 টাকা তাহলে ক্যাশে আছে। তাহলে ক্যাশও বৃদ্ধি পাবে, ব্যাংকও বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে। তো এইখান থেকে আমরা এটা লিখতে পারি নগদান, একটা হচ্ছে নগদান, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে বিক্রয়। আমরা বিক্রয় করেছি 20,000 টাকা, 20,000 টাকা বিক্রি করে 20,000 টাকার অর্ধেক ব্যাংকে জমা দিয়েছি। ব্যাংকে জমা দিয়েছি তাহলে কত? 10,000 টাকা, আর বাকি 10,000 টাকা তাহলে নগদে আছে, নগদ তাহলে 10,000 টাকা বৃদ্ধি পেয়ে যায়। তোমরা জানো নগদ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, বিক্রয় আয় বৃদ্ধি পেলে বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাই এটা লেখা হলো নগদান ডেবিট, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে ডেবিট আর ক্রেডিট লেখা হয় নাই, আমরা এখান থেকে বুঝতে পারবো উপরের দুটো বাম দিকে আছে, তাই এই দুটো ডেবিট এবং এটা ডান দিকে টাকা ক্রেডিটের হয়ে লেখা আছে, এটা ক্রেডিট।
প্রশ্নে বলা হয়েছে ব্যাখ্যার প্রয়োজন নেই, তাই আমরা ব্যাখ্যা লিখছি না। যদি ব্যাখ্যা প্রয়োজন নেই বলা না থাকতো তাহলে ব্যাখ্যা লিখতে হতো। সেখানে লিখতে পারে নগদে এবং চেকে পণ্য বিক্রয় বা নগদ টাকা বিক্রয় পণ্য বিক্রয় করে ব্যাংকে জমা, অর্ধেক ব্যাংকে জমা, অর্থাৎ যে কথাটা লেখা আছে লেনদেনটা সেই লেনদেনটা তুলে দিতে পারতে। এবার আসি আমরা 16 তারিখে। 16 তারিখে বলা হচ্ছে কি, 16 তারিখে বলা হচ্ছে যে রমেশের নিকট হতে 20,000 টাকার চেক পেয়ে হারাধনকে প্রদান। রমেশের কাছ থেকে 20,000 টাকা পেয়েছি আর হারাধনকে প্রদান করেছি। রমেশ এবং হারাধন এরা কারা? আমরা যাদের কাছে টাকা পাই তারা আমাদের প্রাপ্য হিসাব, আর যাদেরকে টাকা দিতে দেওয়া লাগে কারবার থেকে তারা হচ্ছে প্রদেয় হিসাব। তো রমেশের কাছ থেকে টাকা পাইতাম, রমেশ আমাদের এখানে প্রাপ্য হিসাব। হারাধন আমার কাছে টাকা পায়, হারাধন আমার প্রদেয় হিসাব। তাহলে রমেশের কাছ থেকে যদি টাকা পাই প্রাপ্য টাকার পরিমাণ আমার কমে যাবে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব একটা সম্পদ, বৃদ্ধি পেলে হয় ডেবিট আর সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাবে একটা সম্পদ কমে যাবে, তাই হবে এটা ক্রেডিট। অপরদিকে বলা হচ্ছে হারাধনকে প্রদান করা হলো। কেন? হারাধন আমার কাছে টাকা পাইতো, হারাধন আমার দায়, প্রদেয় হিসাব। দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। তাহলে হারাধন হবে মানে প্রদেয় হিসাব ডেবিট। এরকম হবে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। এটা প্রদেয় হিসাবটাকে আমার হারাধন, এটা হলো ডেবিট। দায় হ্রাস পেলে ডেবিট হয়। আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব, এটা হলো কি রমেশ, রমেশের কাছে টাকা পেতাম, রমেশ টাকা দিয়ে দিয়েছে আমার প্রাপ্য হিসাব, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে হয় ডেবিট, আর দায় সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট। তাই প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। সুতরাং আমরা ডেবিট করতে হবে কত টাকা দিয়ে? তো রমেশের নিকটে 20,000 টাকা পেয়ে, এটা 20,000 টাকা ডেবিট, দায় কমে গেছে, আর 20,000 টাকা আমার সম্পদও কমে গেছে। তাই এই জাবেদাটা আমরা লিখলাম, প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 16 তারিখের পর আসি 21 তারিখে। 21 তারিখে বলা হচ্ছে কি, দাগ কাটা চেকের মাধ্যমে শেয়ার ক্রয়। দাগ কাটা চেকের মাধ্যমে, দাগ কাটা চেক, চেক 3 প্রকার, চেক 3 ভাবে ইস্যু করা যায়। একটা হচ্ছে বেয়ারার চেক, হ্যাঁ, একটা হচ্ছে বাহক চেক, একটা হুকুম চেক, আর একটা হচ্ছে দাগ কাটা চেক। বাহক চেক যিনি চেক ইস্যু করবেন, যিনি ব্যাংকে নিয়ে যায় চেক দেবেন তাকেই টাকা দেবে। হুকুম চেক যার নামে চেক হুকুম করা হবে, যাকে টাকা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হবে, ব্যাংক তাকে টাকা পরিশোধ করবে। আর একটা হচ্ছে দাগ কাটা চেক, এটা হলো চেকটা হলো ক্রস, এরকম একটা চেক। চেকের আকারটা তোমরা জানো, এরকম আয়তাকার একটা চেক আছে, চেকের এরকম প্রতিষ্ঠানের নাম আছে, এখানে বিবরণ আছে, টাকার ঘর আছে, স্বাক্ষরের ঘর আছে। এই চেকের এই কন্যাকণি যদি কোনো একটা ক্রস করে দেওয়া হয় তখন সেই চেকটাকে বলা হয় দাগ কাটা চেক। যখন দাগ কাটা চেকে পণ্য ক্রয় করবা তখন সরাসরি টাকাটা তোমার ক্যাশ থেকে না যে ব্যাংক থেকে টাকাটা কমে যাবে, এবং টাকাটা যারকে দেবা চেক তিনি তার ব্যাংকে টাকাটা জমা করতে পারবে। এটাই সুবিধা, এই চেকের মধ্যে নিরাপত্তা অনেক বেশি, সেই জন্য দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এবং দাগ কাটা চেকের মাধ্যমে শেয়ার ক্রয়, যখন শেয়ার ক্রয় করা হবে, শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, শেয়ার সার্টিফিকেট ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয়, এই সকল যখন উপাদান, এই সকল যখন কাগজ জাতীয় কিছু মনে হচ্ছে, শেয়ার একটা কাগজের মতন, সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, শেয়ার সার্টিফিকেট, এইরকম যদি মনে হয় যে কোনো কাগজ জাতীয় কিছু ক্রয়ের কথা বলা হচ্ছে, তাহলে মনে করবেন এগুলোকে বিনিয়োগ করা হলো। কি করা হলো? বিনিয়োগ। তাহলে বিনিয়োগ করলে আমার সম্পদ বৃদ্ধি পায়, বিনিয়োগ করলে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাই লিখতে পারি বিনিয়োগ ডেবিট, বিনিয়োগ ডেবিট। আর যেহেতু কিসের মাধ্যমে, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করেছি, তাহলে আমার টাকাটা অবশ্যই ব্যাংক থেকেই কমে যাবে, তখন লিখবো ব্যাংক ক্রেডিট। ব্যাংক একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বিনিয়োগ নামে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাংক নামে একটা সম্পদ হ্রাস পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই এটা হলো ডেবিট, এবং ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে তাই ব্যাংক সম্পদ ক্রেডিট। আমরা লিখতে পারি ডেবিটে 5,000, ক্রেডিটেও 5,000 টাকা। আসি কয় তারিখে? এবার বলছে 28 নম্বর, 28 তারিখের ঘটনা বলছে। 28 তারিখে
28 তারিখ পড়তে গিয়ে দেখি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ। এখানে দুটা ট্রানজ্যাকশন আছে, দুটা। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি তার সুদ যখন ব্যাংক দেয় তখন হাতে হাতে দেয় না, ব্যাংকেই জমা হয়। ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার টাকা ব্যাংকে বৃদ্ধি পায়, সুতরাং ওটাকে বলতে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তাহলে এই ব্যাংকে সুদ মঞ্জুর করলে ব্যাংক একটা সম্পদ বৃদ্ধি পাবে। লিখতে পারি ব্যাংক আর হচ্ছে সুদ আয়। ব্যাংকে কি বাবদ টাকা জমা হয়েছে? সুদ বাবদ। সুদটা কি? সুদ একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মানে সুদ আয়। আমরা লিখতে পারি সুদ আয়। কত টাকা বৃদ্ধি পেয়েছে? ব্যাংক সুদ মঞ্জুর পেয়েছে 500 টাকা, এটা একটা আলাদা আইটেম, 500 টাকা। এবার ব্যাংক চার্জ ধার্য করছে, অর্থাৎ ব্যাংক টাকা কেটে নিয়েছে। তাহলে ব্যাংক থেকে টাকা কেটে নিলে ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমে গেলে হবে ক্রেডিট, সম্পদ কমে গেলে হবে ক্রেডিট। এবং ব্যাংক কি কারণে টাকা কেটে নেবে? একটা চার্জ বাবদ, সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জ একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। তাই আমরা লিখতে পারি 28 তারিখে আরো একটা এন্ট্রি, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এইখানে টাকার পরিমাণ হচ্ছে ব্যাংক 200 টাকা কেটে নিল, 200 টাকা। এই 200 টাকা আমাদের এই লেনদেনগুলো সম্পাদিত হলো। 20 20 40 45, এই 45,700 টাকা, 45,700 টাকার লেনদেন হয়েছে। এই পর্যন্ত আমাদের জাবেদাটা শেষ। এবার আমরা আসবো তৃতীয় পর্যায়ে, কি করা? একটি উপযুক্ত নগদান বই। উপযুক্ত বলতে তোমাকেই বোঝাতে চাচ্ছে যে তুমি কি নগদান বই করবে, 1 ঘরা না 2 ঘরা না 3 ঘরা। তো উপযুক্ত এখন তোমাকে বুঝে নিতে হবে যে নগদান বইয়ের একদিকে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে একটি করে টাকার পক্ষ থাকে 1 ঘরা, যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দিকে 2টি করে টাকার পক্ষ 2 ঘরা, যে নগদান বইয়ের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে 3টি করে টাকার পক্ষ 3 ঘরা। কিন্তু 3 ঘরা চিনবে কেমন করে, আর 2 ঘরা চিনবে কেমন করে? 3 ঘরা চিনলেই 2 ঘরা চেনা যায়, 2 ঘরা চিনলে 3 ঘরা চেনা যায়। উপায় হচ্ছে এই লেনদেনের মধ্যে দেখবে বাট্টা নামক কোনো ঘর আছে কিনা। বাট্টা, যদি বাট্টা নামক কোনো তথ্য লেনদেন থাকে বা যে পরিমাণে টাকা পাও তার চেয়ে কিছু টাকা কম পাচ্ছ, সার নামক কোনো লেনদেন থাকে, তাহলে বুঝবে এটা 3 ঘরা নগদান। আর এরকম বাট্টা বা সারের কোনো তথ্যই উপস্থাপন নাই, তাহলে বুঝে নিতে দিবে এটা 2 ঘরা। তাই তোমাকে উপযুক্ত নগদান বই তৈরি করতে বলছে, তাহলে তোমাকে এটা 2 ঘরা নগদান বই তৈরি করতে হবে। তাহলে একটা 2 ঘরা নগদান বই আমরা তৈরি করব। তাহলে 2 ঘরা নগদান বই একটা ছক আঁকি, ততক্ষণে তোমাদের জন্য একটু আমি ছক আঁকি, 1 মিনিট অপেক্ষা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ছক ইতিমধ্যে একটি ছক এঁকে ফেলেছি। 2 ঘরা নগদান বইয়ের ছক। 2 ঘরা নগদান বইয়ের ছকের ঘর হচ্ছে 1 2 3 4 5 6। ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 1 2 3 4 5 6, 6টি 12টি ঘর। 2 ঘর নগদান বইয়ের ছক হচ্ছে 12টি ঘর, 1 ঘর নগদান বইয়ের ছক হচ্ছে 8টি ঘর এবং 3 ঘর নগদান বইয়ের ছক হচ্ছে 14টি ঘর, 14টি কলাম। তো এখানে অত্যন্ত কনজাস্টেড জায়গা, খুব সূক্ষ্ম ছোট্ট জায়গায় একটি অঙ্ক করতে হবে। আমার জায়গা কম, নগদানের জন্য বিশেষ করে অনেক বড় প্রশস্ত জায়গার দরকার। তো জায়গা বোর্ড, ছোট বোর্ড, জায়গা কম থাকার কারণে খুব ক্ষুদ্র করে আমাকে লিখতে হবে। তবে শব্দগুলো, কথাগুলো তোমাদের খুব ভালো করে শুনতে হবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। এটা বাম দিকে ডেবিট, ডেবিট দিকে তারিখ, হিসাবের নাম, এখানে ছোট্ট চিকন ঘরটা রসিদ নম্বর, এটার নাম হচ্ছে সূত্র, তারপরে নগদ টাকা, ব্যাংক টাকা। আবার ডান দিকে মাঝখান থেকে এটা ডান দিক থেকে বাম দিক, এটা ডান দিকে, ডান দিকে বাম, ডান দুদিকে ভাগ করেছি। আবার তারিখ, হিসাবের নাম, ভাউচার নাম, সূত্র, নগদ টাকা, ব্যাংক টাকা। এই যে লেখাগুলো দেখতে গেলে তোমাদের কষ্ট হবে, তাই আমি বলে দিচ্ছি কি কি। তারিখ, হিসাবের নাম, রসিদ নং, সূত্র, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ, হিসাবের নাম, ভাউচার নং, সূত্র, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্ষুদ্র করে তো তোমরা হয়তো মোবাইলে জুম করলে অনেকটা লেখাটা বোঝা যাবে না, তাহলে দেখার যে কথাটা শোনো যদি, তাহলে তোমরা চিনতে পারবে। এই নগদান বইয়ের টাকা পাওয়া, নগদান বইতে কী কী লেনদেন হয়? শুধু নগদ টাকা পাওয়া এবং নগদ টাকা দেওয়ার হিসাব হয়। তাই যে বইতে নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা নগদান বই বলতে পারি। তো আজকে আমরা এখানে আসি, শুরু করি। এখানে দেখা যাচ্ছে যে 2016 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা শুরু করি।
1 তারিখে নগদ 40,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছেন। এই যিনি ভদ্রলোক জনাব শাহরিয়ার, জনাব শাহরিয়ারের 2 ঘরের নগদান বই। জায়গা কনজাস্টেড বলে শাহরিয়ার নামটা লিখতে পারলাম না, এখানে প্রতিষ্ঠানের নাম হবে জনাব শাহরিয়ারের 2 ঘরের নগদান বই তৈরি করব। এই নগদান বইতে কোনো লেনদেন পড়ে যদি বোঝো যে তুমি টাকা পাচ্ছ বা কারবারে টাকা ঢুকছে, তাহলে তার ডেবিট দিকে পোস্টিং হবে, এবং কারবার থেকে টাকা যদি বের হয়ে যায় তাহলে ক্রেডিট দিকে পোস্টিং হবে। অর্থাৎ টাকা জমা হলে ডেবিট, খরচ হলে ক্রেডিট। কারবার টাকা আসলে ডেবিট, কারবার থেকে টাকা বের হয়ে গেলে ক্রেডিট। এটাই সহজ, শুধু টাকা সংক্রান্ত। কিন্তু যে লেনদেনের মধ্যে টাকা আদান প্রদান নেই সেটি নগদান বইতে বসবে না। তো শুরুতেই নগদ 40,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করে, ব্যবসায় নিশ্চয়ই নগদ টাকা আসে, ঢুকলো। কি আসে? মালিক নিজে থেকে নিয়ে এসছে 20,000 টাকা, 40,000 টাকা ঋণ করে নিয়ে এসছে 20,000 টাকা। তাহলে কারবারে কি নগদ টাকা আসে নাই? অবশ্যই আসে। তাহলে কারবারে আসলে এইদিকে মনে করে কারবারে আসে টাকা ঢুকলে এইদিকে লিখবো, আর বের হয়ে গেলে এইদিকে লিখবো। অর্থাৎ এটা ডেবিট মানে প্লাসের দিক, ক্রেডিট এই ক্রেডিট মানে এটা মাইনাসের দিক। বের হয়ে যায় এটি ঢুকে, এটা মনে রাখবেন, তাহলে খুব সহজেই এটা অঙ্ক করা যাবে। তো নগদে 40,000 টাকা নিয়ে আসছে, তাহলে কারবারে আসছে, কারবারে আসে কারবারে ঢুকছে, তাহলে এইদিকে হবে। নিয়ে এসছে কে? 2016 সালের সেপ্টেম্বর মাসের মালিক নিজের টাকাটা, মালিক নিয়ে এসছে নিজে 40,000 টাকা, আর ধার করে নিয়ে এসছে 20,000 টাকা। নিজের টাকাটাকে বলা হয়, নিজের টাকাটা নিয়ে এসছে তাই হবে এটা মূলধন, এটাকে বলা হবে মূলধন। নিজের টাকা মূলধন হলো কত হাজার টাকা? নগদ নিয়ে এসছে 40,000 টাকা, নগদ নিয়ে এসছে। এবং ধার করে নিয়ে আসছে সেপ্টেম্বরের 1 তারিখে, ধার করে নিয়ে আসলে এটাকে বলা হয় ধার বা ঋণ। সেটাও নিয়ে এসছে কত? 20,000 টাকা। তাহলে এই টাকাটা কারবারে এসে ঢুকলো, নগদ টাকা ক্যাশে থাকলো, ঋণের টাকাটাও ক্যাশে থাকলো। এবার 3 তারিখে বলছে স্বজনের নিকট থেকে নগদে পণ্য ক্রয়। স্বজনের কাছ থেকে পণ্য ক্রয় করছো, দেখো চিন্তা করো, স্বজনের কাছ থেকে পণ্য ক্রয় করছে, টাকা তোমার কাছে আসছে না, তোমার কারবার থেকে বের হয়ে গেছে। অবশ্যই বের হয়ে গেছে, বের হয়ে গেলে মাইনাস কমে গেছে, কমে গেলে যে ক্রেডিট দিতে। তাহলে 16 সালের সেপ্টেম্বর মাসের এবার 3 তারিখে, সেপ্টেম্বর মাসের 3 তারিখে ক্রয় করেছো। কি করেছো? ক্রয় করেছো। কত টাকা ক্রয় করেছো? স্বজনের নিকট থেকে পণ্য ক্রয় করেছো 5,000 টাকা, ক্রয় করেছো 5,000 টাকা। তাহলে ক্রয় করলে টাকা 5,000 টাকা, নগদ টাকা কমে গেছে, তাই নগদের ঘরে লিখলাম 5,000 টাকা। ঠিক আছে। আবার ওখানে আরেকটা লেনদেন আছে, এবং দাগ কাটা চেকে বিক্রয় 8,000 টাকা। আবার দাগ কাটা চেকে বিক্রয় মানে বিক্রি করছো, বিক্রি করলে কি টাকা ঘরে আসবে? কারবারে আসবে। তাহলে আসলে তো কারবারে আসি ঢুকবে ডেবিট দিকে। এবার তাহলে এদিকে লিখতে পারি আবারও সেপ্টেম্বর মাসের 3 তারিখ, এটা লিখতে পারি বিক্রয়। কিভাবে পেলাম? বিক্রয়, বিক্রয় করে চেকে পেয়েছি, তাই টাকাটা ক্যাশে থাকবে, টাকাটা থাকবে তখন কোথায়? ব্যাংকে। দাগ কাটা চেকে বিক্রয় 8,000 টাকা, টাকাটা জমা হবে তখন কোথায়? ব্যাংকে। এবার 8 তারিখ আসি, নগদ ও চেক ব্যাংকে জমা দেওয়া হলো। এটা কন্ট্রান্টি, নগদ এবং চেক ব্যাংকে জমা দেবে। যখন ব্যাংকে টাকা জমা দেবো তখন আমার ক্যাশের টাকা কমবে না বাড়বে? বলো দেখি। ক্যাশের টাকা কমে যাবে আর ব্যাংকে যা বেড়ে যাবে। তাহলে একটা কমা এবং একটা বাড়া। কোথায় কমে? ক্যাশ কমবে। কমার দিক কোনটা? এই যে এটা ডান দিক, আর বাড়ার দিক কোনটা? এটা বাম দিক। আগে বাড়লো না আগে কমলো? ব্যাংকে যখন টাকা জমা দিবা তাহলে আগে বাড়বে না আগে কমবে? আগে কমবে। কোথায় কমবে? কারবারে কমবে। তাই আমরা কারবারে কমাবো, কমাবো। এটা হচ্ছে 8 তারিখে কমাবো। কোথা থেকে কমাবো? ক্যাশ থেকে কমাবো। কত টাকা আমরা জমা দিচ্ছি? নগদ 8 তারিখে চেক জমা দিচ্ছি এবং নগদ টাকা জমা দিচ্ছি আমরা কত? 13,000 টাকা। তাহলে ক্যাশ থেকে আমার 13,000 টাকা কমে যাবে। কোন ঘর? এটা ক্যাশ, নগদের। তাই এই ঘরে লিখবো ব্যাংক, বিবরণের ঘরে লিখবো ব্যাংক। বিপরীত কথা, তাই এটার নাম হচ্ছে সি চিহ্ন দেব, মানে কন্ট্রা। ক্যাশ থেকে কমলো, মাইনাস হলো, ক্যাশ থেকে বৃদ্ধি পাবে এখন ব্যাংকে গিয়ে। এটা সব বৃদ্ধি পাওয়ার দিক, এটা বাড়ার দিক। এটা ব্যাংকের ঘর, কত টাকা বাড়বে? 13,000 টাকা। টাকা লিখছি ব্যাংকের ঘরে, তাই এখানে লিখবো নগদান। এটা একটা সি চিহ্ন দেবে, যে কন্ট্রা, কন্ট্রা চিহ্ন দিলাম। এইটা হলো কন্ট্রান্টি। এই যে একটা কন্ট্রান্টি লিখেছি 8 তারিখে নগদ চেকে জমা দিল। এটা আমরা 13,000 টাকা পেয়েছি, কিন্তু আরো একটা কন্ট্রা আছে এখনো পাইনি। তাহলে 8 তারিখের পর এবার আসি 10 তারিখে। নগদ 20,000 টাকার পণ্য বিক্রয় করে সরাসরি অর্ধেক ব্যাংকে জমা। নগদে বিক্রি করছি 20,000 টাকা, অর্ধেক ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে বাকি অর্ধেক কোথায় আছে? নিচের কাছে আছে।
তাহলে নিচে মানে কারবারে আসে, বিক্রি করলে টাকা কারবারে আসে, কারবারে বৃদ্ধি পায়। এবার 10 তারিখ কি বাবদ? বিক্রয় করে করেছি 20,000 টাকা, অর্ধেক ব্যাংকে জমা দিয়েছি। ব্যাংকের ঘরে অর্ধেক আছে 10,000 টাকা, আর তাহলে বাকি 10,000 টাকা কোথায় আছে? ক্যাশে আছে। এই তো হয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল 20,000 টাকা। এরপরে 10 তারিখের পর আসি 16 তারিখে। রমেশের নিকটে 20,000 টাকা চেক পেয়ে হারাধনকে প্রদান। রমেশের কাছে টাকা পাইছিলাম, সেই টাকাটা রমেশ আমাদের দিয়েছে। আর কাকে দিয়েছি? হারাধনকে দিয়েছে। তো রমেশের কাছ থেকে পেয়েছি, পাইলে আগে আমাদের কারবার এসে বৃদ্ধি পেয়েছে। 16 তারিখ প্রাপ্য হিসাব মানে রমেশ এর কাছ থেকে আমি পেয়েছি কত টাকা? 20,000 টাকা। পেয়ে আমি টাকাটা সেদিন চেক পেয়ে রমেশের কাছ থেকে পেয়েছি, চেক পেয়ে সেদিন কিন্তু ব্যাংকে জমা দেয়নি, ততক্ষণে ক্যাশে আছে। আবার ওইটা হারাধনকে যদি দিয়ে দেই, তাহলে আবার হারাধনকে দিয়ে দিলে আমার চলে গেল, মাইনাস হলো, মাইনাস বের হয়ে গেল। 16 তারিখে আমরা লিখব প্রদেয় হিসাব। এটা হলো হারাধন। আমরা হারাধনকে দিলাম 20,000 টাকা। তাহলে রমেশের কাছ থেকে পেয়েছি, আমার জমা হলো, হারাধনকে দিলাম, আমার কমে গেল। রেখেছি কোথায়? ক্যাশে। হারাধনকে দিলাম, কমে গেল ক্যাশ থেকে। এবার 16 তারিখের পর আসি 21 তারিখ। ডাক্তার চেকের মাধ্যমে শেয়ার ক্রয় করা মানে বিনিয়োগ করা। ক্রয় করলে কারবার থেকে টাকা কমে যায়, ব্যাংক থেকে টাকা কমে যায়। তাহলে কমার দিকে আমরা লিখতে পারি 21 তারিখে বিনিয়োগ, এটাকে বলা হবে বিনিয়োগ। কয় টাকা বিনিয়োগ করলাম? ডাক্তার চেকের মাধ্যমে শেয়ার ক্রয় বিনিয়োগ করলাম 5,000 টাকা। চেকের মাধ্যমে ক্রয় করেছি, তাই টাকাটা কমে যাবে কোথেকে? ব্যাংক থেকে। 28 তারিখে মঞ্জুরিকৃত সুদ। 28 তারিখে বলছে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পাওয়ার দিকে এইটা 28 তারিখ, এটাকে বলা হয় ব্যাংক সুদ বা সুদ আয়। সুদ আয়। কয় টাকা ব্যাংকে সুদ বৃদ্ধি পেয়েছে? ব্যাংকে বৃদ্ধি পেয়েছে 500 টাকা। একই তারিখে আছে ধার্যকৃত চার্জ। 28 তারিখে এটাকে বলা হয় ব্যাংক চার্জ করলে ব্যাংক থেকে টাকা কমে যায়। কত টাকা? 200 টাকা। কোথায় কমবে? ব্যাংক থেকে। এবার আসি 29 তারিখে। ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে বাকি টাকা জমা দাও। কোথায় জমা দাও? ব্যাংকে জমা দাও। এবং ক্যাশ বাক্সে 15,000 টাকা রেখে, তা মাসের শেষে আমার ক্যাশে জমা হলো এই টাকাটা, আর ক্যাশ থেকে খরচ হলো এই টাকাটা। আমরা দেখি মাসের শেষে একটা ক্যালকুলেশন করি। ক্যাশে জমা হলো এখানে কত? 40,000 আর 20,000 কত হয়? 60,000। আর 10,000 কত হয়? 70,000। আরো 20,000 কত হয়? 90,000। একটা গণনা করি। আমার জমা হলো 90,000। আমার 40, 50, 60, 70, 80, 90,000 টাকা আমার ক্যাশে জমা হয়েছে। আর এখান থেকে আমি খরচ করেছি, নগদ খরচ করছি 20,000 আর 13,000। 20 আর 13, 23,000। 23,000 আর 5,000। 23 আর 5, 28,000। আমি খরচ করলাম কত? 28,000। খরচ হলো 28,000। তাহলে থাকলো কত? 0, 8, 2 আর 2 আছে 9 মিনিটে 7। আমার ক্যাশে থাকবে 72,000 টাকা। আমার ক্যাশে নগদ টাকা জমা হয়েছে 90,000 টাকা, আর নগদ টাকা খরচ হয়েছে 28,000 টাকা। এটা জমা, আর এটা হলো খরচ হলো 28,000 টাকা। আর উদ্বৃত্ত থাকলো 72,000। এই 72,000-এর মধ্যে বলছি তুমি 15,000 টাকা নিজের কাছে রাখো। 15,000 টাকা রাখো, আর বাকি টাকা ব্যাংকে জমা দাও। 15,000 টাকা যদি রাখি, বাকি থেকে 5 আছে কত? 12 মিলিতে 7, এইখানে 2 আছে, এখানে 5। এই 57,000 টাকা আমার ব্যালেন্স থাকে। তাহলে এবার আসি 28 তারিখে কত টাকা আমার আছে জমা? কত? 72,000। হাতে রাখবো কত? 15,000। বাকি কত টাকা থাকবে? 57,000। এটা কি করতে হবে? ব্যাংকে জমা। এখানে বলছে, দেখো ভালো করে, ক্যাশ বাক্সে 15,000 টাকা রাখো, রেখে বাকি ব্যাংকে জমা দাও। ক্যাশ বাক্সে জমা হয়েছে 90,000 টাকা,
ক্যাশ থেকে খরচ হয়েছে 28,000 টাকা, হাতে আছে 72,000 টাকা। তার মধ্যে তোমার নিজের কাছে রাখতে বলছে, ব্যালেন্স রাখতে বলছে 31 তারিখে তোমাকে বলছে যে ব্যালেন্স রাখ। আমরা একটা হিসাব ক্লোজ করতে পারি যে আমাদের 31 তারিখের মাসের 31 তারিখে আমাকে বলছে ব্যালেন্স রাখো, ব্যালেন্স এটাকে সি ডি ব্যালেন্স রাখতে বলছে 15,000 টাকা। আমি যদি 15,000 টাকা ব্যালেন্স রাখি আর হাতে আরো কত টাকা 57,000, এই টাকাটাকে বলছে ব্যাংকে জমা দাও। ব্যাংকে জমা দিতে গেলে আবার 31 তারিখে আমাকে ব্যাংকে জমা দিতে হবে। 31 তারিখ ব্যাংকে জমা দিতে গেলে আমার কত টাকা তুলতে হবে? 57,000 টাকা ক্যাশ থেকে তুলতে হবে। এখানে লিখবো ব্যাংক কন্ট্রা, আর এইদিকে আসে ব্যাংকে জমা দেব 57,000 টাকা। এখানে নগদান কন্ট্রা, এটা হলো 29 তারিখ, এটা মাসের শেষের দিন, 30 তারিখ, এটা মাসের শেষের দিন হবে। এটা কত? 29 তারিখ, সরি এটা 29 তারিখ, 29 তারিখ, এইটা হবে 29 তারিখে। ব্যালেন্স থাকবে 30 তারিখে। তো 29 তারিখে আমাকে বললো যে তোমার 15,000 টাকা রাখো, বাকি টাকা ব্যাংকে, তো ব্যাংকে বাকি থাকে আমার 57,000 ব্যাংকে জমা দিলে আমার ক্যাশ থেকে তুলতে হবে, ক্যাশ কমে যাবে, ব্যাংকে জমা দিলে ব্যাংকে বৃদ্ধি পাবে। এই হলো আমার ক্যাশের ব্যালেন্স থাকলো 15,000 টাকা। এখন ব্যাংকের ব্যালেন্স দেখি। ব্যাংকে আমি জমা করেছি কত টাকা? ব্যাংকে আমার জমা হয়েছে একদিন 8,000, লিখলাম 8,000 8,000 জমা দিয়েছি। আরেকদিন জমা দিয়েছি 13 আর 10 23,000। আরেকদিন জমা দিয়েছি 500, আরেকদিন জমা দিয়েছি 5,000, 57,000। আমার জমা হয়েছে 88,000। তাহলে এইটা জমা ছিল আমার কত হাজার? এটা হলো 90,000, এটা হলো 90,000। 90,000-এর মধ্যে 15,000 টাকা হাতে রাখলাম, 57,000 ব্যাংকে জমা দিলাম। ব্যাংকে 57,000 টাকা সহ মোট জমা হলো 88,500। 88,500 টাকা থেকে খরচ হয়েছে 5,200 টাকা, বিয়োগ 5,200 টাকা। ব্যাংকে আছে 83,300 টাকা। এই 83,300 টাকা, এই হলো তোমাদের ব্যালেন্স, এই হলো অঙ্ক। তো আমরা নগদান বই আজকে এই পর্যন্ত নগদান বই শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হয়তো তোমাদের কাছে নাই, তাই আমি আজকে তোমাদের আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই মোবাইল নাম্বারটা তোমরা রাখতে পারো। সরি, একটা কাজ এখন অসম্পূর্ণ আছে, একটা কাজ আছে। আমরা এই কয়ের একটা কাজ বাদ করেছি। কয়ে আমরা লিখেছিলাম যে 29 কত টাকা কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটি আমরা দেখতে পেলাম যে 57,000 টাকা। এটাও 29 তারিখে ব্যাংকে জমা দান, ব্যাংকে জমা দেওয়া হলো 57,000 টাকা। তাহলে ব্যাংকে মোট জমা দেওয়া হলো 1 2 3 7 3 10 0 হয় থেকে 1 6 আর 1 7, 70,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম এই গ থেকে। ও বন্ধুরা, এই পর্যন্ত অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এখন তোমাদের সাথে তোমাদের অঙ্ক বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, যদি জানার ইচ্ছা থাকে, কিছু যদি জিজ্ঞাসার ইচ্ছে থাকে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমাদের মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার দিয়েছি 01715248889, আর একটা হচ্ছে 01912567804। কি তোমরা অঙ্ক করতে গিয়ে, তোমাদের বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো অ্যাকাউন্টিং বিষয়ে কোনো কিছু জানতে চাও, মার্কেটিং বিষয়ে কোনো কিছু জানতে চাও, বা স্যারের সাথে কথা বলার দরকার, তাহলে তোমরা আমার এই দুটো নাম্বার আছে, দুটো নাম্বারে সংরক্ষণ করে রাখতে পারো, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।